হ্যালো আমার কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে। আমার গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ আমার গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে যাবে। তাহলে দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক। ইদানিং পড়াশোনার চাপ এত বেড়ে গেছে, তা মানুষের চিন্তার বাইরে। একদিকে যথেষ্ট সময়ের অভাব, আর তার সাথে বিশাল একটি সিলেবাস যেন শেষ হতেই চায় না। উফ, এত পড়াশোনা কি আর সহ্য হয়? এই বলেই কাঁধের ব্যাগটা একরকম ফেলেই দিলাম আমি। অলকা আমাকে শান্ত করতে চাইলো। সে বলল, আহ, এত চড়ছিস কেন? 1.5 মাস পর ফাইনাল পরীক্ষা, তাই পড়াশোনার চাপ একটু বেশি। আমি বললাম, পড়াশোনার চাপ যেন বেশি সহ্য করতে না হয়, এই জন্যই মেডিকেলে চান্স পেয়েও আর পড়লাম না। আর এখন দেখ, ইংরেজিতে পড়তে এসেও আজ এই প্রেজেন্টেশন, কাল ওই লেকচার, অসহ্য। অলকা আমাকে বলল, এত রাগ করছিস কেন? পরীক্ষাটা শেষ হোক, দেখিস আমরাও অনেক মজা করব। আমি একরকম বিরক্তি সুরেই বললাম, এই জন্মে আর বুঝি মজা হবে না রে। আর তখনই আমাদের পথ রোধ করে দাঁড়ালো নীরব। নীরব ইউনিভার্সিটির বাজে একটা ছেলে, ক্লাস করে না, আবার লেকচারও অ্যাটেন্ড করে না। কেউ তাকে কিছু বলেও না, কারণ সে হচ্ছে ইউনিভার্সিটির ট্রাস্টির ছেলে। নীরব সিগারেট টানতে টানতে আমাকে বলল, কোথায় যাচ্ছ ডার্লিং? আমি রেগে বললাম, সে জবাব কি আপনাকে দিতে হবে? নিজের কাজ করুন গিয়ে। আবার সে বলল, উফ, যখন তুমি রেগে যাও তোমাকে দেখতে অপূর্ব লাগে ডার্লিং। আমি অলকাকে নিয়ে সেখান থেকে চলে গেলাম। নীরবের কথা শুনলে, তাকে দেখলে আমার মেজাজ বিগড়ে যায়। আমি অলকাকে বললাম, আচ্ছা তুই যা, আজ আমি লাইব্রেরিতে অনেক দেরি হবে। আজকে আমার লাইব্রেরিতে অনেক দেরি হবে, নোট বানাতে হবে। অলকা আমাকে বলল, আমার জন্য কিছু নোট তৈরি করে দিস, না হলে আমার কি হবে বল? আমি বললাম তাকে, সব সময় আমার নোট পড়েই তো তোকে পরীক্ষা দিতে হয়, তুই কি নিজে কোনোদিন নোট বানাস? সে আবার বলল, যখন তুই আছিস আমার জন্য, তাহলে এত কষ্ট করব কেন? আমি বললাম, ইস, ঢং দেখো মেয়েটার। লাইব্রেরি থেকে আমার অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে। কতক্ষণ থেকে রিক্সা, অটো খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। এদিকে আকাশে কালো মেঘ ভিড় করেছে, এখনই বুঝি ঝড় নামবে। আর রাস্তাটাও একদম ফাঁকা, জনমানব শূন্য, তাই বেশ ভয় লাগছে আমার। হঠাৎ খেয়াল করে দেখলাম, কালো আলখাল্লা পরা কয়েকজন তার পিছু নিয়েছে। আমার লোকজনগুলোকে সুবিধার মনে হচ্ছে না আমার। সে ভয়ে দৌড়াতে লাগলাম। সেই লোকগুলো আমার সাথে দৌড়াতে লাগলো। আর তখনই আমার একটি হাত টেনে নিয়ে গেল। আমাকে প্রায় টেনে নিয়ে গেল। নিজেকে কোনো মতে সামলে দেখলাম, একজন কালো জ্যাকেট পরা লম্বা সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে। আর তখনই একটা হাত আমাকে প্রায় টেনে নিয়ে গেল। নিজেকে কোনো মতে সামলে আমি দেখলাম, কালো একজন জ্যাকেট পরা লম্বা সুদর্শন যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আমতা আমতা করে বলতে লাগলাম, আপনি কে, আর আমি কোথায় আছি? সে বলল, এই জায়গায় আর এই লোকগুলো কোনোটি ভালো না, আপনি এখান থেকে চলে যান। সে সময় কোথা থেকে একটা অটো চলে এলো। যুবকটি এক প্রকার জোর করে আমাকে অটোতে বসিয়ে দিল। আমি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য যেই না পিছনে ঘুরলাম, দেখলাম যুবকটি আর কোথাও নেই। আশ্চর্য, এত দ্রুত কেউ কোথাও কিভাবে চলে যায়, কিছুই বুঝতে পারলাম না আমি। এর পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে নিজের ক্লাসরুমে সে যুবককে দেখে আবারও অবাক হয়ে গেলাম। অলকা আমাকে বলল, এসেছিস তুই? আজ আসতে এত দেরি করলি যে? আমি বললাম, হ্যাঁ, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সে বলল, ওই দেখ, নতুন ভর্তি, কয়েকদিন পরই পরীক্ষা, আর এখন নতুন ভর্তি,
অলকা আমাকে বলল, ওই দেখ নতুন ভর্তি হয়েছে। আমি বললাম, কয়েকদিন পরই তো পরীক্ষা, আর এখন আবার কিসের নতুন ভর্তি? অলকা বলল, আরে ওইসব ছাড়, ছেলেটি কিন্তু বেশ হ্যান্ডসাম, চল না একটু আলাপ করে আসি। আমি বললাম, কি আশ্চর্য, চিনি না জানি না, এভাবে কিভাবে আলাপ করব? অলকা আমাকে টেনে নিয়ে গেল, বলল, তুই আমার সাথে তো আয়। অলকা ছেলেটিকে বলল, হাই, নিউ অ্যাডমিশন তাই না? আপনার নাম? সে বলল, অজয়, অজয় রায়। ও আচ্ছা, আমি অলকা, আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সে আমাকে পরিচয় করিয়ে দিল তার সাথে। আমি বললাম, হ্যালো। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। কালকেই তার সাথে দেখা হয়েছে, অথচ সে বুঝতেই দিল না আমাকে। অলকা বলল, তা হঠাৎ ইউনিভার্সিটি চেঞ্জ করলেন কেন? অজয় বলল, ভালো লাগছিল না তাই। দায়সারাভাবে জবাব দিল। অলকা বলল, আচ্ছা, কোনো প্রয়োজন হলে আমাদের বলবেন, আমরা তো নতুনদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকি। সে আবার আমাকে বলল, তুই কি বলিস? আমি তার সাথে হা মেলালাম, হ্যাঁ, সব সময় তৈরি। তারপর থেকে অজয়ের গতিবিধি লক্ষ্য করতে থাকলাম আমি। খুবই অদ্ভুত একটা ছেলে, কারোর সাথে মেলামেশা করে না, সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকে। রাজের নামের এক ছেলে পাশে বসে ক্লাস করে, তার সাথে শুধু কথাবার্তা বলে, ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে কাটিয়ে দেয়। তপতী দেবী আমাকে বলল, আমার মা বলল, এত পড়াশোনা করলে হবে? আমার মা আমাকে বলল, এত পড়াশোনা করলে হবে কি, ঘুমাবি না? রাত তো অনেক হয়ে গেছে। আমি বললাম, এই তো আর একটু, তারপরেই ঘুমিয়ে পড়ব। কিছুক্ষণ পর মায়ের দেওয়া গরম দুধটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, আর মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। কেন যেন মনে হলো অজয় দাঁড়িয়ে আছে, অথচ বিছানা ছেড়ে উঠতেই আমি কাউকে দেখতে পেলাম না। এসব কি হচ্ছে আমার সাথে? অজয় এখানে কি করে আসবে? এই সবই হয়তো আমার মনের ভুল। কেন জানি এরপর থেকে মাঝরাতে ঘুম ভেঙে গেলেই মনে হয় অজয় আমার পাশে দাঁড়িয়ে আছে। আজ আমার মন একদমই ভালো নেই, প্রেজেন্টেশনটা ভালো হয়নি, তাই মনমরা হয়ে বসে আছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে। এই গান গাইতে গাইতে টাপুরের সামনে উপস্থিত হয় নীরব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে। এই গান গাইতে গাইতে নীরব আমার সামনে উপস্থিত হলো। সে বলল, সুইটহার্ট, এখানে মন খারাপ করে বসে আছো কেন? চলো না, ক্যাফেতে যাই আর গল্প করি। আজ না হয় এক কাপ চা হয়ে যায়। আমি রেগে গিয়ে বললাম, আমি চা পছন্দ করি না। সে বলল, ঠিক আছে, আমরা তাহলে কফি খাবো, একদম গরমাগরম ব্ল্যাক কফি। এই বলেই আমার হাত ধরে টানাটানি করতে থাকলো সে। আমি চিৎকার করে বলতে লাগলাম, কি ব্যাপার, হাত ছাড়ুন বলছি। সে বলল, না, আজ আর তোমাকে ছাড়ছি না সুইটার। একটু পরে দেখলাম অজয় সেখানে এসে হাজির। সে বলছে, মেয়েটা যখন যেতে চাইছে না তখন হাত ধরে সে বলল, মেয়েটা যখন যেতে চাইছে না তখন তার হাত ছেড়ে দেওয়াই উচিত তোমার। নীরব রেগে গিয়ে অজয়কে বলল, তুমি কি আমাদের মধ্যে কথা বলার? অজয় বলল, কেউ না, শুধু একজন শুভাকাঙ্ক্ষী। বলছি হাতটা ছেড়ে দে, না হলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। অজয় এমন ভাবে কথাগুলো বলল নীরবকে, আর চোখ রাঙালো। নীরব ভয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হলো। আমি বললাম তাকে, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। অজয় বলল, না না, এ তেমন কিছু না, আসলে কতজন কড়া ভাষা কথা না বললে যেতে চায় না। এদিকে হাঁটতে হাঁটতে চেয়ারের কোণে ধাক্কা লেগে আমার পায়ের কিছু অংশ কেটে গেছে, একটু রক্তও বের হয়েছে। রক্ত দেখে উৎসুক করছে রক্ত দেখে উসখুস করতে থাকছে অজয়, আমার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। অজয় বলল, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্যান্ডেজ করে নিন। আমি রক্ত দেখতে পারি না, আমার খুব অস্থির লাগে। কথাগুলো বলে সেখান থেকে চলে গেল অজয়। আমি অবাক হয়ে যাই, এত লম্বা চওড়া একটা যুবক, আবার রক্ত দেখলেই কাহিল।
তারপর থেকেই আমার আর অজয়ের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। এখন তার বেশ ভালো বন্ধু সে। এখন আমরা বেশ ভালো বন্ধু দুইজনে। কিন্তু অজয়কে আমি ভালোবেসে ফেলেছি। কেমন যেন মায়াময় মুখ একটি অজয়ের। কেমন যেন মায়াময় মুখ অজয়ের। যত দিন যায় ততই তার প্রতি আকৃষ্ট হতে থাকি।